সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে এবং আজকের কিন্তু আমরা করব সরল সুদ কষা বলে যে চ্যাপ্টার রয়েছে তার কিন্তু পার্ট 2 আমরা করব। অর্থাৎ কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো, পুরো 11 থেকে করব 17 দাগ পর্যন্ত। ঠিক আছে, মানে 11, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত পুরো কিন্তু করে ফেলবো। আর আগের ভিডিওতে 1 থেকে পুরো 10 পর্যন্ত অঙ্ক আমি তোমাদের করিয়েছিলাম, সেটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, পার্ট 1 আগে দেখো, পার্ট 1 তোমরা যদি না দেখো তাহলে কিন্তু পার্ট 2 এর ভিডিও আজকে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে। তাহলে আগে চলো পার্ট 1 দেখো, তারপরে আজকে পার্ট 2 এর ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 11 দাগের অঙ্কতে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 11 দাগের অঙ্ক থেকে। দেখো 11 দাগের অঙ্কে বলে দিয়েছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে। তার মানে আমাদের কাছে টাইমটা জানতে চেয়েছে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। মানে 600 টাকা আমি যদি ব্যাংকে রাখি তাহলে আমি 168 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো, ভাবো আমি যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা 600 টাকা, আমি যদি 600 টাকা ব্যাংকে রাখি তাহলে আমি ইন্টারেস্ট কত পাবো? ইন্টারেস্ট পাবো, দেখো বলেই দিয়েছে 168 টাকা। 600 টাকা রেখে 168 টাকা শুধুমাত্র ইন্টারেস্ট পাচ্ছি। মানে আমি যখন ব্যাংক থেকে টাকা তুলে নেব তখন 600 তো পাবোই, সাথে আরও 168 ইন্টারেস্ট পাবো, 168। কত বছরে? টাইমটা কিন্তু জানতে চেয়েছে, টাইমটা জানতে চেয়েছে কত বছর সময় লাগবে। আচ্ছা, তারপরে তোমার রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত বলে দিয়েছে? 8%। মানে তোমার আর বলে দিয়েছে কত? 8%। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমাদেরকে বলেছি কিভাবে লিখবে। প্রথমেই লিখবে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো, প্রথমেই কিন্তু তোমরা লিখবে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বলে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, তারপরে যে সূত্রে অঙ্ক করতে হয় সেই সূত্রেই করে দেবে। তোমরা তো জানোই সূত্রটা কি, আই ইজ ইকুয়াল টু পি টি আর, পিটিআর বাই 100। তাহলে বলো আই এর জায়গাতে আমরা কত বসাবো? আই মানে কত জানি? 168, 168। তাহলে আই এর ঠিক নিচে আমি বসাবো 168। আচ্ছা, পি এর জায়গাতে কত লিখবো? পি যেটা প্রিন্সিপাল তোমার 600 টাকা, তাহলে দেখো আমি লিখবো 600 টাকা ইন্টু টাইম কত লিখবো? টাইম, এই টাইমটাই কিন্তু আমরা জানি না, তাহলে টাইমের জায়গায় টাইমই মানে টি লিখবো। যেহেতু আমি তো জানি না, না, তাহলে টি লিখবো। আর কত? দেখো আর কিন্তু বলে দেওয়াই রয়েছে 8%, 8 লিখবো। নিচে 100 যেমন আছে, টুকে দিলাম। বোঝা গেল তো? চলো এবারে কাটাকুটি করব। দেখো নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য, কেটে গেল। তাহলে এবারে দেখো এখানে পড়ে রয়েছে 6 আর এখানে দেখো 8 এবং তাদের মাঝখানে গুণ চিহ্ন। তাহলে কি হবে? এখানে খুব ভালো করে দেখো, এখানে তোমার হবে কত? 6 আর 8 গুণ করলে 48। আর এখানে দেখো রয়েছে টি রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 48 আর টি, তার মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে 48 সমান চিহ্নের এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তাই না? 48 এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। এবারে চলো আমরা কি করব? কাটাকুটি করব। কত দিয়ে কাটবো বলো? 8 দিয়ে কাটি। হ্যাঁ, 8 দিয়ে। 8 দিয়ে 48কে ভাগ করলে কত হয়? 8 6 48। আর দেখো 8 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 2। 8 2 16, 8 দিয়ে 8কে ভাগ করলে 1। ঠিক আছে, তার মানে উপরে কত পড়ে রইলো? উপরে 21 আর নিচে 6। আচ্ছা, 21 আর 6 দুজনকেই আবার 3 দিয়ে ভাগ করা যায়। তুমি 3 দিয়ে যদি 21কে ভাগ করো কত পাবে? 7, 7 পাবে। তারপরে তুমি যদি 3 দিয়ে 6কে ভাগ করো কত পাবে? 2 পাবে, তাই না? তাহলে কত পড়ে থাকছে? ওপরে পড়ে থাকছে 7, নিচে পড়ে থাকছে 2। তাহলে এই তো আমাদের হয়ে গেল। তাহলে টি ইজুকাল টু আমরা কত পেলাম? টি ইজুকাল টু পেলাম উপরে 7 নিচে 2, মানে 7/2। এবার এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবে, ব্যাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 2 3 6 বিয়োগ করলে 1। একটাকে আমরা লিখবো কোথায়? উপরে। আর এই দুইটাকে লিখবো নিচে, মানে কত হচ্ছে তোমার? 3 পূর্ণ
1/2, 3 পূর্ণ 1/2 বছর মানে 3.5 বছরে। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো 12 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 12 দাগের অঙ্কতে বলে দিয়েছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তার মানে আমি ব্যাংকে জমা রাখছি কত, আমি ব্যাংকে জমা রাখছি 800 টাকা। তার মানে পি সমান সমান হলো কত, 800। 800 টাকা জমা রেখে আমি সুদে আসলে পাচ্ছি কত, পাচ্ছি 1200 টাকা। 800 টাকা জমা রাখলাম, আমি যখন কয়েক বছর পর ব্যাংক থেকে টাকাটা তুলতে যাচ্ছি তখন দেখছি আমার ব্যাংকে টোটাল জমে গেছে কত, 1200 টাকা। তাহলে আমি ইন্টারেস্ট কত পেয়েছি, তার মানে আমি ইন্টারেস্ট পেয়েছি কত, 1200 থেকে বিয়োগ করব 800, তাহলেই আমরা পেয়ে যাব 400 টাকা। এই 400 টাকাটা হলো কি ইন্টারেস্ট পেয়েছি। ঠিক আছে, এবারে এই 400 টাকা ইন্টারেস্ট পেতে আমার কত বছর টাইম লেগেছে সেটাই জানতে চেয়েছে, তার মানে টিটা কত জানতে চেয়েছে। বোঝা গেল। আর কত, আর দেখো বলেই দিয়েছে 10%, দেখো বলেই দিয়েছে, তাহলে আর আমি এখানে দেখো লিখে রাখছি, আর হলো কত, 10%। বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে চলো আমরা জাস্ট অঙ্কটাকে করে ফেলবো। তোমরা তো দেখলেই আগের অঙ্কটা আমি কিভাবে করলাম, সেই একই সূত্র, আই সমান সমান কি PTR/100। আই এর জায়গায় আমরা কত লিখবো বলো, এই যে দেখো আই এর জায়গাতে লিখবো, এই যে দেখো আই হলো তোমার কত, 400 টাকা। ঠিক আছে, পি এর জায়গাতে কত লিখবো, পি, এই দেখো পি হলো 800 টাকা। টাইমটাই যে আমরা জানি না, এই যে টাইমটা জানি না, টি লিখবো। আর এ কত লিখবো বলো, আর হলো এই যে দেখো 10%, তাহলে দেখো আমি এখানে লিখবো 10, নিচে 100 যেমন আছে আছে, কাটাকুটি করি, করলে কি হবে, দেখো নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটবো, তাহলে আমাদের থাকছে কত, দেখো থাকছে এখানে দেখো 400 যেমন আছে আছে, তারপরে দেখো এখানে থাকছে তোমার 8, আর এখানে 10 গুণ করলে কত হবে, 80। তাহলে এখানে হচ্ছে তোমার 80, আর টিটা যেমন আছে আছে। বোঝা গেল। এবারে দেখো 80 আর টি এর মাঝখানে কি চিহ্ন, এই যে এই পয়েন্টটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে 80 সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 400/80। বোঝা গেল। তাহলে এই তো হয়ে গেল। এবার কাটাকুটি করবো, নিচে শূন্য পরে শূন্য কাটবো, তারপরে দেখো 8 একে 8, 8 5 40। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম, 5। তাহলে এই তো টাইমটা আমরা কত পেলাম, এই যে টি ইজ ইকুয়াল টু পেলাম, এই যে দেখো কত, 5। তার মানে 5 বছর, 5 বছর সময় লাগবে। ঠিক আছে, 5 বছর সময় লাগবে এই 800 টাকাটা সুদে আসলে 1200 টাকা হতে, মানে 400 টাকা সুদ পেতে আমার 5 বছর টাইম লাগবে। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। এখানে তোমরা পারলে উত্তরটা লিখে নেবে, নির্ণেয় সময়, নির্ণেয় সময় তোমরা লিখে নেবে, হ্যাঁ? নির্ণেয় সময় কত, 5 বছর, 5 বছর। তাহলে এই তো হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা আসবো আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট দুটো অঙ্কতে। কি সেই দুটো ইম্পর্টেন্ট অঙ্ক, 13 দাগ এবং 14 দাগ। তোমরা কিন্তু স্টার মার্কিং করবে, তাছাড়াও তোমরা জানবে 16-17 কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, 16-17। তো তোমরা স্টার মার্কিং করবে। আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক 13-14 এবং কত, 16-17। তাহলে দেখো আমরা প্রথমেই আসবো 13 দাগের অঙ্কটাতে। দেখো 13 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে কোনো মূলধন মানে কোনো একটা টাকা একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। মানে কোনো একটা টাকা আমি ব্যাংকে রাখলাম, ভাবো আমি কোনো একটা টাকা ব্যাংকে রাখলাম, 7 বছর পরে, 7 বছর পরে, খুব ভালো করে দেখবে, হ্যাঁ? ব্যাপারটা আগে বুঝবে। কোনো একটা টাকা, সেটা 1,000 টাকা 2,000 টাকা যাই হোক না কেন, ভাবো 1,000 টাকা, এই 1,000 টাকাটা ভাবো 7 বছর পর, 7 বছর সময় নিল, 7 বছরে কত টাকা হচ্ছে, আমি তো ব্যাংকে ইন্টারেস্ট পাবো না,
তো সেই ইন্টারেস্টটা মিলিয়ে কত হচ্ছে 7,100 টাকা। বোঝা গেল? 7 বছর পর হচ্ছে 7,100 টাকা। এই 7,100-র মধ্যে কি রয়েছে? আসলও রয়েছে, আবার ইন্টারেস্টও রয়েছে। বোঝা গেল? আবার ওই একই টাকা, 1,000 টাকাটাই, ওই 1,000 টাকাটাই এবারে ধরে নাও 4 বছরে, 4 বছর সময়তে কত হচ্ছে? দেখো বইয়ের মধ্যে বলেই দেওয়া রয়েছে 4 বছরে কত হচ্ছে। 4 বছরে হচ্ছে তোমার 6,200 টাকা। বোঝা গেল? 6,200 টাকা। তাহলে ব্যাপারটা বোঝা গেল তো? কোনো একটা টাকা, কত টাকা আমি জানি না, কি করব? আমি জানি না তো করবোটা কি? আমি 1,000 টাকা ধরে নিয়েছি, 1,000 টাকা, বা এটা হতে পারে তোমার 3,000 টাকা, যা হোক একটা 3,000 টাকা 7 বছরে হচ্ছে 7,100 টাকা। মানে ইন্টারেস্ট জমে জমে ওই একই 3,000 টাকাটা 4 বছরে হচ্ছে 6,200 টাকা। অ্যান্সারে জানতে চেয়েছে এইখানে কত হবে, মানে 3,000 তো আমি আন্দাজে ধরছি না, এখানে অ্যামাউন্টটা কত হবে, যে কত টাকা রাখলে 7,100 পাওয়া যাবে 7 বছরে, আর 4 বছরে 6,200 পাওয়া যাবে, এইটা জানতে চেয়েছে। তাহলে আসল টাকাটা যে কত রাখতে হবে আমি জানি না। ঠিক আছে, আমি জানি না যে কত রাখতে হবে, আমি ধরে নিচ্ছি এক্স টাকা রাখতে হবে, আমি ধরে নিচ্ছি এক্স টাকা রাখতে হবে। ঠিক আছে, তো আর অ্যান্সারে জানতে চেয়েছে যে রেট অফ ইন্টারেস্ট কত, মানে আরটা কত হবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তো রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানেও যা এখানেও তাই, তো সেটা কত আমি জানি না, তো আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ঠিক আছে, তো চলো আগে আমরা যেটা করব সেটা হলো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এখানে আসল টাকাটা যে কত আমি জানি না, তাই তো? আচ্ছা, আসল আর, দেখো আসল এবং, আমি দেখো এখানে লিখছি, দেখো আসল আর ইন্টারেস্ট যোগ হয়ে কত টাকা পাওয়া যাচ্ছে? 7,100। আসল আর ইন্টারেস্ট মানে আসল আর সুদ মিলে পাওয়া যাচ্ছে কত? 7,100। কত বছরের সুদ? দেখো 7 বছরের। তাহলে আসল প্লাস 7 বছরের, 7 বছরের সুদ মিলে কত পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে কিন্তু 7,100 টাকা। বোঝা গেল? আসল আর 7 বছরের সুদ মিলে পাওয়া যাচ্ছে। আচ্ছা এবারে দেখো, তারপরে তোমরা দেখো খুব ভালো করে দেখো, আসল আর 4 বছরের সুদ মিলে কত পাওয়া যাচ্ছে? 6,200 টাকা। তাহলে দেখো আসল প্লাস কত বছরের? 4 বছরের সুদ মিলে টোটাল কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 6,200 টাকা। বোঝা গেল? তাহলে 6,200 টাকা। আশা করি বুঝতে পারলে। চলো এবারে তোমরা ক্লাস 9-এ অপনয়ন পদ্ধতি করেছো মনে আছে? সেই অপনয়ন পদ্ধতির মতো করে আমি দেখো সমাধান করব। কিভাবে করব দেখো, দেখো আসলের আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস, তাই না? তারপরে দেখো এখানে আসলের আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। তো এবারে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে আমরা কি করতে হয় জানি? মাইনাস করে দিতে হয়। যদি বিয়োগ করতে চাই চিহ্নগুলোকে উল্টে দিতে হয়। মানে যেমন দেখো, এই যে প্লাসটা, এই প্লাসটাকে আমি কি করতে চাই? উল্টে দেবো। এই যে এই প্লাসটাকে আমি উল্টে দেবো, কারণ আমি বিয়োগ করতে চাই, বিয়োগ করতে চাই, সেই জন্য আমি কি করব? মাইনাস করে দেব। বোঝা গেল? তাহলে আমি কি করে দিলাম? মাইনাস করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এখানেও দেখো, এই যে প্লাসটা, এটাকে আমি মাইনাস করে দেবো, মানে চিহ্ন পাল্টে দিতে চাই, দিলাম চিহ্ন পাল্টে। তারপরে দেখো এখানে এই যে তোমার 6,200, তার আগে কি চিহ্ন? কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। তাহলে সেটাকেও আমি কি করে দিতে চাই? মাইনাস করে দিতে চাই। এইবারে আমরা অপনয়ন পদ্ধতিতে যোগ বিয়োগ করব। তাহলে কি কি কাটা যাবে বলো তো? এই যে দেখো, খুব ভালো করে দেখো, প্লাস আসল, আর এই আসলটার আগে কি চিহ্ন? এই আসল শব্দটার আগে আর কিন্তু প্লাস নেই। যেমন এই আসলটার আগে কি রয়েছে? দেখো প্লাস, কিন্তু এই আসলটার আগে কি আর প্লাস আছে বলো? নেই কিন্তু। বোঝা গেল? এই আসল শব্দটার আগে প্লাস নেই, হয়ে গেছে কিন্তু মাইনাস। তাহলে প্লাস আসল আর মাইনাস আসল কি হবে? কেটে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে 7, 7-এর আগে কি চিহ্ন? প্লাস। 4, 4-এর আগে কি চিহ্ন? প্লাস ছিল, 4-এর আগে প্লাস ছিল, এখন আর নেই, এখন কি হয়ে গেছে? এখন হয়ে গেছে মাইনাস। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3। তারপরে এই শব্দগুলো দেখে দেখে লিখে দেবো, 3 বছরের, 3 বছরের সুদ, যেমন শব্দগুলো রয়েছে দেখে দেখে জাস্ট টুকে দেব। তারপরে দেখো এই যে 7,200,
তারপরে দেখো 6200-র আগে প্লাস ছিল, এখন নেই, এখন কি হয়ে গেছে দেখো, এখন মাইনাস হয়ে গেছে, তাই না, মাইনাস হয়ে গেছে। তাহলে 7100 থেকে 6200 বিয়োগ করলে কত হবে, হবে 900 টাকা। বোঝা গেল? ছিল আগে প্লাস, আগে ছিল প্লাস, এখন আর প্লাস নেই, আগে ছিল প্লাস। তাহলে এখন হয়ে গেছে কি, 6200-র আগে মাইনাস হয়ে গেছে। তাহলে 7100 থেকে 6200-কে মাইনাস করলে কত পেলাম, 900 টাকা। বোঝা গেল তো? চলো, তাহলে 3 বছরের সুদ আমি পেলাম কত, 900 টাকা। তাহলে আমরা 3 বছরের সুদ পেয়ে গেছি, তাহলে বলো তো 1 বছরের সুদ কত হবে, 900/3 করব, তাহলেই পেয়ে যাব, তাই না? এইবারে 1 বছরের সুদ আমরা পেলাম 900/3। এবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, তোমরা বইয়ে দেখো, বইয়ে তোমরা দেখবে অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে যে মূলধন কত, মানে কত টাকা ব্যাংকে জমা করলে আমি 7 বছরে 7100 অথবা 4 বছরে 6200 পাবো। এইটা আমার কাছে অ্যান্সারে জানতে চেয়েছে যে কত টাকা ব্যাংকে জমা করলে 7 বছরে, এই যে 7 বছরে 7100, অথবা তুমি চাইলে এটাও করতে পারো, 4 বছরে কত টাকা ব্যাংকে জমা রাখলে 4 বছরে 6200 টাকা পাবো। তো এটা আমাকে বের করতে হবে। তো তুমি চাইলে এটাও করতে পারো, 7 বছরে 7100 পাবো কত টাকা জমা রাখলে, এটাও বের করতে পারো। আবার তুমি যদি চাও এটাও বের করতে পারো যে আহ, কত টাকা ব্যাংকে জমা রাখলে 4 বছরে 6200 পাবো, এটাও চাইলে বের করতে পারো। যেটাই করো না কেন অ্যান্সার কিন্তু সেম আসবে, একই আসবে। তো তোমরা বলো, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কোনটা করব, যে কত টাকা ব্যাংকে রাখলে 7 বছরে 7100 হবে নাকি 4 বছরে 6200 হবে, এইটা করব। তোমরা যে যাও বলতে পারো। তো দেখো আমি কোনটা করা যায়, 4 বছরটাই করছি, হ্যাঁ 4 বছরটা। তো দেখো আমি 4 বছরটা করছি। তাহলে 4 বছরের, 3 বছরের সুদ 900 টাকা। তাহলে দেখি 4 বছরের সুদ কত টাকা, 4 বছরের ইন্টারেস্ট কত হয় দেখি। ঠিক আছে, 4 বছরের ইন্টারেস্ট সুদ কত হবে, 900/3 ইন্টু 4। ঠিক আছে, কাটাকুটি করি, এই যে দেখো 3 × 3 900-কে কাটলে কত হবে, 300। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 300 গুণ কত 4, মানে তোমার 1200 টাকা। ঠিক আছে, তাহলে 4 বছরের ইন্টারেস্ট কত, খুব ভালো করে দেখবে কিন্তু, 4 বছরের ইন্টারেস্ট কত, 1200 টাকা। ঠিক আছে, 4 বছরের ইন্টারেস্ট হলো 1200 টাকা। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, খুব ভালো করে দেখো, আমাদের কাছে জানতে চেয়েছে যে কত টাকা ব্যাংকে জমা রাখলে 4 বছরে 6200 পাবো, কত টাকা ব্যাংকে জমা রাখলে। তাহলে টোটাল আমি সুদ আর আসল মিলে পাচ্ছি কত, 6200। ঠিক আছে, 4 বছরে আমি সুদ আসল মিলে, খুব ভালো করে দেখবে কিন্তু দেখো, 4 বছরে সুদ, আর এই যে দেখো প্লাস লেখা রয়েছে, দেখো প্লাস কি লেখা রয়েছে, দেখো আসল, তাই না, 4 বছরে আসল আর সুদ মিলে পাচ্ছি 6200 টাকা, তাই তো? তার মধ্যে 4 বছরের ইন্টারেস্ট আমি জেনে ফেলেছি কত, এই যে দেখো 1200 টাকা, 1200 টাকা ইন্টারেস্ট আমি জেনে ফেলেছি। 4 বছরে সুদে আসলে পাচ্ছি 6200, আর শুধু ইন্টারেস্টটা কত, সুদ কত, 1200। তাহলে বলো আসলটা কত, বলো বলো আসল কত, আসলের পরিমাণ কি হবে। তাহলে দেখো আসলের পরিমাণ কি হবে, 6200 থেকে 1200 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমি এখানে লিখি যে আসলের পরিমাণ, দেখো আমি এবারে এই সাইডে করছি, হ্যাঁ অঙ্কটাকে। দেখো আমি এবারে লিখছি আসলের পরিমাণ, আসলের পরিমাণ মানে মূলধনটা আর কি, ওটাই তো আসল, আসলের পরিমাণ তাহলে কত হবে, যেটাকে আমরা পি বলি আর কি, সেটা কত হবে দেখো, 4 বছরের আসল আর সুদ মিলে 6200 পাচ্ছি। তার মধ্যে তোমার ইন্টারেস্ট হলো, 4 বছরের ইন্টারেস্ট কত, 1200। তাহলে আসল টাকাটা কত, আসল টাকাটা বিয়োগ করলেই পেয়ে যাব কত, 5000 টাকা। বোঝা গেল? তাহলে 5000 টাকা হলো কি, আসল টাকা। তাহলে বলেছে না যে মূলধনটা কত, সেটা আমরা কিন্তু জেনে ফেলেছি, মূলধনটা কত, কত মূলধনটা আমরা পেলাম, এই যে দেখো মূলধনটা হলো কিন্তু 5000 টাকা। ঠিক আছে,
এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে, একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো সুদের হার কত, মানে আর এর পরিমাণটা জানতে চেয়েছে। তাহলে চলো আমরা কোন সূত্রে করব, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এই সূত্রতে করব। তাহলে বলো আই এর জায়গায় কত বসাবো। আগে আমি দেখো এখানে লিখে নিই যে পি মানে কত। দেখো পি মানে কত, এই যে পি মানে হলো 5,000। দেখো আমি এখানে লিখে রাখছি যে পি মানে হলো আমার 5,000 টাকা। ঠিক আছে, ইন্টারেস্ট কত আইটা, এই যে দেখো আই হলো 1,200 টাকা। টাইমটা কত, 5,000 টাকাটা জমা করে আমি যে 1,200 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 5,000 টাকা জমা করে আমি দেখো পাচ্ছি কত, 5,000 টাকা জমা করে আমি সুদে আসলে পাচ্ছি বা 6,200, মানে 1,200 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এটা আমি ক বছরে পাচ্ছি, 4 বছরে। তাহলে টাইমটা কত, 4, তাই না? তাহলে টাইমটা হলো 4। এবার আমি দেখো ওপরের অংশগুলোকে মুছে করছি যেহেতু আর জায়গা নেই। তো দেখো আমি ওপরের অংশটাকে এবার মুছে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিয়ে দেখো লিখছি। তাহলে দেখো পি কত 5,000, আই 1,200, তাহলে টাইমটা কত, 4 বছর। 4 বছর এবং আর এর পরিমাণ জানতে চেয়েছে। তাহলে এই তো সূত্র, সূত্রটাকে আমি এখানে লিখেছি। আচ্ছা এখানে লিখি, হ্যাঁ। তাহলে আই ইজ ইকুয়াল টু তোমার পিটিআর বাই 100। তাহলে বলো এবারে কত হবে, আই এর জায়গায় কত বসাবো। আই এর জায়গায় এই যে দেখো 1,200, তাহলে আই এর জায়গায় বসাবো 1,200। পি এর জায়গায় কত বসাবো, পি হলো 5,000, এই যে দেখো পি হলো তোমার কত, 5,000, তাই না? তারপরে টাইমটা বলো, এই যে দেখো টাইম হলো 4 বছর। আর এর পরিমাণটা এটাই তো জানি না, এটাই তো বের করতে হবে। নিচে 100, যে সূত্রটা। তাহলে আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেছি যে মূলধনটা কত সেটা কিন্তু পেয়ে গেছি আমরা, যে সেটা হলো 5,000। ঠিক আছে, চলো এবার কাটাকুটি করব, শেষ। নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটলাম, তাহলে থাকছে কত, 1,200। খুব ভালো করে দেখবে 50 আর 4 গুণ করলে কত হবে, 50 আর 4 গুণ করলে হবে তোমার 200 ইন্টু আর। বোঝা গেল? চলো এবারে 200টা গুণ রয়েছে, এই সাইডে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মানে 200 ডিভাইডেড বাই 200, আর এখানে আর থাকবে। কাটাকুটি করবে, অঙ্ক শেষ। নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটো, 2 একে 2, 2 6 12। তাহলে আমাদের কত হলো, 2 একে 2, 2 6 12। তাহলে আর ইজুকাল টু আমি কত পেলাম, আর ইজুকাল টু পেলাম এই যে দেখো 6%। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে মূলধনটা কত, সেটা জেনে গেছি 5,000, এবং রেট অফ ইন্টারেস্ট যেটা সুদের হার সেটা হলো 6%। তাহলে আমরা চলো একটু উত্তর লিখে ফেলি, তাহলেই হয়ে যাবে। চলো উত্তরে লিখি। তাহলে আমরা দেখো এরকম ভাবে উত্তরে লিখবো কি, নির্ণেয় নির্ণেয় মূলধন, নির্ণেয় মূলধন ও সুদের হার, সুদের হার যথাক্রমে, যথাক্রমে তাহলে কত হচ্ছে, মূলধনটা কত বলো, মূলধনটা হলো 5,000, 5,000 টাকা। আর সুদের হার কত, এই যে সুদের হারটা হলো তোমার দেখো 6%, ও 6%। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 14 দাগের অঙ্কটা কিন্তু করব, এটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, বলেছে একই সময় অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা করে রাখেন। বছর পর এখানে দেখো বলে দিয়েছে, সরি, 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে দুজন ব্যক্তি রয়েছে, দুজন ব্যক্তি। তাহলে দেখো আমরা প্রথমে কোনটা করব, দেখো প্রথমে আমরা চলে আসি অমল রায়তে। অমল রায় কোথায় টাকা জমা রেখেছে, ব্যাংকে। তাহলে আগে না প্রথমে আমরা এখানে লিখব ব্যাংকের ক্ষেত্রে, পরে আমরা পোস্ট অফিসে আসবো। আগে আমরা লিখি ব্যাংকের ক্ষেত্রে। তাহলে দেখি ব্যাংকের ক্ষেত্রে কত টাকা জমা রাখছে আর কত টাকা পাচ্ছে। দেখো আমি এখানে লিখে রাখছি পি বলে, কত টাকা জমা রাখছে, 2,000 টাকা।
অমল ঘোষ কত টাকা জমা রাখছে? 2000 টাকা। খুব ভালো কথা। আচ্ছা, ইন্টারেস্ট কত পাচ্ছে দেখো বলে দিয়েছে, সুদে আসলে কত পাচ্ছে? 2360। তাহলে 2000 টাকা রেখে ভাবো, অমল রায় ব্যাংকে 2000 টাকা রাখলো, 3 বছর পর, 3 বছর পর, টাইমটা হলো 3 বছর পর ফেরত পাচ্ছে কত? 2360। তার মানে ইন্টারেস্ট কত পাচ্ছে? তার মানে ইন্টারেস্ট কত পাচ্ছে? 2360 থেকে আমরা বিয়োগ করবো এই যে 2000-কে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছে? 360 টাকা, তাই না? ইন্টারেস্ট কত পাচ্ছে? 360। 2000 জমা রেখে 2360 পাচ্ছে, মানে 360 টাকা কি ইন্টারেস্ট পাচ্ছে। কত বছরে পাচ্ছে? 3 বছরে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে আর কত, মানে সুদের হার কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো চলো আমরা সেটা করি। দেখো, সূত্র আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু PTR/100, তাই তো? তাহলে আই এর জায়গায় কত লিখবো? এই যে দেখো, আই হলো, আমি ইন্টারেস্ট পাচ্ছি কত, মানে ওই অমল রায় পাচ্ছে কত ইন্টারেস্ট? 360। পিটা কত, কত টাকা জমা রেখেছিল বলো? জমা রেখেছিল কত? জমা রেখেছিল কিন্তু 2000 টাকা জমা রেখেছিল। এই যে দেখো, পি 2000, 2000 জমা রেখেছিল। কত টাইম, কত বছরের জন্য জমা রেখেছিল? 3 বছর। তাহলে এখানে আমরা লিখবো 3। আরটাই যা জানি না, তাহলে এখানে নিচে 100 লিখবো। কাটাকুটি করি চলো, নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটবো, তাহলে থাকছে কত? 360 ইন্টু, তাহলে দেখো 20 ইন্টু 3 করলে কত হবে? 60, 60 ইন্টু আর। বোঝা গেল? তাহলে এবার এই যে 60টা কি রয়েছে? গুণ রয়েছে, এই সাইডে আমরা নিয়ে চলে আসবো। এই সাইডে নিয়ে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে আর কি 60। বোঝা গেল? চলো এবারে আমরা জাস্ট কাটাকুটি করব, শেষ। নিচে শূন্য ওপরে শূন্য, 6 × 6 = 6 × 6 = 36। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল। তাহলে আর ইজুকাল টু আমরা কত পেলাম? আর ইজুকাল টু, দেখো আমি এখানে লিখে রাখছি, আর ইজুকাল টু আমি পেলাম 6%। তার মানে ব্যাংকে, মানে ইন্টারেস্ট রেটটা কত, মানে সুদের হার কত? ব্যাংকের সুদের হার হলো, ইন্টারেস্ট রেট হলো 6%। এই 6% হারে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে কোথায়? ব্যাংকে। চলো এবারে পোস্ট অফিসে চলে যাই। পোস্ট অফিসের ঘটনাটা দেখি তো কি হচ্ছে পোস্ট অফিসে। আচ্ছা, তোমরা কিন্তু জাস্ট এটা একটু মনে রাখবে, আমি তো মুছে দেবো দিয়ে এবার পোস্ট অফিসটা করব, তোমরা শুধু একটু মনে রাখবে যে ইন্টারেস্ট রেট কত, ব্যাংকের ইন্টারেস্ট রেট কত বেরোলো, আমি এখানে লিখে রাখি বরং, যদি আমিও ভুলে যাই তাহলে কি হবে। তাহলে ব্যাংকের ইন্টারেস্ট রেট হলো 6%, এই যে অ্যান্সারটা আমি বের করেছি, এটাকেই আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি অঙ্কটাকে মুছছি। এবারে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে দেখি ব্যাপারটা কেমন হয়। পোস্ট অফিসের ক্ষেত্রে ব্যাপারটা দেখব। তো এখানে ব্যাংকের ক্ষেত্রে লিখেছিলাম, এবারে আমরা লিখবো কি পোস্ট অফিসের ক্ষেত্রে। দেখি, তাহলে এখানে আমরা এবারে লিখবো কি পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে দেখি ব্যাপারটা কেমন হয়। তাহলে পোস্ট অফিসেও ঠিক ওই একইভাবে 2000 টাকা জমা রাখা হয়েছে। এবারে পশুপতি ঘোষ 2000 টাকা জমা রেখেছে, এই যে দেখো, পোস্ট অফিসের ক্ষেত্রেও পশুপতি ঘোষ গিয়ে 2000 টাকা জমা রাখলো। এবারে 2000 টাকা জমা রাখলো ক বছরের জন্য? ওই একই 3 বছর। ঠিক আছে, আমি দেখো টাইমটা লিখে রাখছি, 3 বছর। এবং 2000 টাকা জমা রেখে 3 বছর পরে সুদে আসলে কত টাকা ফেরত পাচ্ছে? 2480 টাকা, তাই না? কত ফেরত পাচ্ছে? 2480 টাকা। তাহলে 2000 টাকা জমা রেখে কেউ যদি 2480 টাকা ফেরত পায়, তার মানে সেই ইন্টারেস্ট কত পাচ্ছে? 2480 থেকে আমি 2000-কে বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হবে? হবে কিন্তু 480 টাকা। বোঝা গেল? তাহলে এবারে আমরা এখানে আর এর মানটা বের করব। এই যে আর, আরটা কত বের করব। বোঝা গেল? তাহলে আই ইজুকাল টু কি হবে? PTR/100। তাহলে আই এর জায়গাতে আমরা কি লিখব? 480। আই এর জায়গাতে আমরা কি লিখব? 480। আচ্ছা, পি এর জায়গাতে কি লিখব? প্রিন্সিপালটা, আসল টাকাটা কত? 2000 ইন্টু, তারপরে দেখো টাইমটা কত, টাইমটা আমরা জানি কিন্তু 3 বছর, আরটা জানি না, এটাই তো আমাদের বের করতে হবে, তাই না?
তাহলে এবার কাটাকুটি করি। এই যে দেখো নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটবো। তাহলে আমরা দেখো পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে। এই যে এবার আমরা গুণ করে দেব, 20 আর 3কে গুণ করলে কত হবে 60, ইন্টু এই যে আরটা যেমন আছে আছে। তাহলে এবারে 60টা গুণ রয়েছে এই সাইডে নিয়ে চলে আসবো, আনলে হয়ে যাবে ভাগ। ঠিক আছে, বোঝা গেল? কাটাকুটি করবে, এই যে দেখো শূন্য শূন্য কাটবে, 6 কে 6, 6 8 48। তাহলে আমরা আর এর পরিমাণ কত পেলাম? এই যে আর ইজুকাল টু আমরা কত পেলাম? পেলাম কিন্তু এই যে দেখো 8%। তাহলে পোস্ট অফিসের সুদের হারটা কত? পোস্ট অফিসের সুদের হারটা হলো তোমার 8%। আর ব্যাংকের সুদের হারটা কত? আর কত বেরিয়েছে? 6%। এবারে অ্যান্সারে আমায় কি বলেছে? বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত। তাহলে আমি তাই করব, যেটা বলেছে আমি দেখে দেখে টুকবো। ঠিক আছে, ব্যাংক ও পোস্ট অফিসের যা বলেছে। তাহলে দেখো আমি এখানে লিখবো উত্তর বলে, লিখবো ব্যাংক ও পোস্ট অফিসের, পোস্ট অফিসের অফিসের সুদের হারের অনুপাত। তাহলে দেখো আমি লিখছি সুদের হারের অনুপাত, মানে আর এর অনুপাত, রেট অফ ইন্টারেস্টের অনুপাত। তাহলে খুব ভালো করে দেখো এখানে প্রথম শব্দটা কি রয়েছে। দেখো প্রথম শব্দটা কিন্তু রয়েছে দেখো ব্যাংক, তাই না? ব্যাংক, ব্যাংকের তোমার যে সুদের হারের অনুপাত। তাহলে ব্যাংকের কত? ব্যাংকের 6%, 6:2। তারপরে দেখো রয়েছে পোস্ট অফিসের। তাহলে পোস্ট অফিসটা আমরা দেখো কত পেয়েছি এক্ষুনি 8। তাহলে এই তো হয়ে গেল। কাটাকুটি করব, 2 দিয়ে কাটি, 6কে কাটলে কত হবে 3, আর 8কে কাটলে কত হবে 4। শেষ হয়ে গেল অঙ্ক। তো দেখো এবারে আমরা করব 15 দাগের অঙ্কটা। দেখো 15 দাগের অঙ্কে বলেই দিয়েছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো একটা সমিতি আছে বা একটা ব্যবসায়ী আছে, সে টাকা ধার নিয়েছে। কত টাকা ধার নিয়েছে? দেখো পিটা আমি কি লিখবো? পি মানে প্রিন্সিপালটা কত, আসল টাকাটা কত? 15,000 টাকা। 15,000 টাকা ধার নিয়েছে, যখন শোধ করছে তখন শোধ করতে হচ্ছে কিন্তু 22,125 টাকা, কারণ ইন্টারেস্টও তো দিতে হবে, তাই না? সুদ দিতে হবে। তাহলে ইন্টারেস্ট কত? 15,000 টাকা ধার নেওয়ার পরে যদি 22,125 টাকা দিতে হয়, তার মানে সুদ হলো কত? 22,125 বিয়োগ কত? 15,000, তাই না? তাহলে তোমরা এটাকে বিয়োগ করবে। দেখো 22,125 থেকে 15,000কে আমরা বিয়োগ করলে কত পাবো? পাবো কিন্তু 7,125 টাকা। ঠিক আছে, এই হলো ইন্টারেস্ট। এবারে দেখো টাইমটাও দেখবে বলে দিয়েছে 5 বছর, তাই না? টাইম বলে দিয়েছে দেখবে 5 বছর। তারপরে দেখবে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? আর আর এর পরিমাণটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে অঙ্ক স্টার্ট করবার সময় তোমরা হেডিংটা কি বলে করবে? করবে কিন্তু অঙ্কের ভাষার সমস্যাটি হলো, এটা কিন্তু তোমরা সব অঙ্কের ক্ষেত্রেই করবে। ঠিক আছে, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, এই দিয়ে তোমরা স্টার্ট করবে। তাহলে দেখো আমরা সূত্রটা কি জানি? আই ইজুকাল টু PTR/100। তাহলে দেখো আমি এখানে লিখবো আই ইজুকাল টু PTR/100। তাহলে বলো আই এর জায়গাতে কত বসাবো? এই যে দেখো আই এর মান দেখো দেওয়াই রয়েছে। এই যে দেখো আই এর মান কত? 7,125। তাহলে দেখো আমি এখানে কত লিখবো? 7,125, তাই না? তারপরে দেখবে পি এর জায়গাতে কত বসাবো? এই যে পি, পি হলো কত? 15,000, তাই না? পি হলো তোমার 15,000। তারপরে দেখো টাইম, টি এর জায়গায় কত বসাবো? টাইমের জায়গায় এই যে দেখো টাইম হলো 5। আর এর মানটা জানি না, ওটাই তো বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। নিচে 100 যেমন আছে আছে। এবারে আমরা কি করব? জাস্ট কাটাকুটি করব। দেখো নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটবো। ঠিক আছে,
তাহলে এবারে দেখো কি কি পড়ে থাকছে, এখানে তো বা বলে লিখবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে পড়ে থাকছে 7,125, আর এখানে দেখো এই যে দেখো রয়েছে দেখো 150 আর কত 5, এটা কিন্তু দেখো গুণ রয়েছে তাই না, এখানে সব দেখবে গুণ চিহ্ন মাঝখানে। তাহলে গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হবে মানে কি নিচে বসবে। তাহলে আমি একটু ছাড় করে লিখি, ছেড়ে ছেড়ে লিখি, কারণ কাটাকুটি হবে তো, বেশ বড় সড়োই কাটাকুটি হতে চলেছে। তাহলে দেখো 150কে আমি নিচে লিখবো, তারপর 5 গুণ রয়েছে এই সাইডে আসলে নিচে বসবে মানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে আমরা কাটাকুটি করব। কত দিয়ে করব, প্রথমে 5 দিয়ে করি, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে যদি আমি এই পুরোটাকে ভাগ করি তাহলে কত হবে বলো তো। দেখো আমি এইখানে করছি ভাগটাকে, হ্যাঁ, 7,100 কত রয়েছে 25, ঠিক আছে, তাকে ভাগ করছি কত দিয়ে 5 দিয়ে, করলে হবে দেখো 5 একে 5, বিয়োগ করলে কত 2, ওপর থেকে 1 নামবে, 5 চারে কত 20, বিয়োগ করলে কত 1, তারপরে দেখো উপর থেকে 2 নামবে, কত হবে 5 দুয়ে 10, বিয়োগ করলে কত হবে 2, ওপর থেকে কত নামবে 5, তাহলে কত হচ্ছে এখানে তোমার 25, তাই তো 5 5-এ 25, তাহলে কত হচ্ছে 1425। তাহলে এটাকে আমরা ভাগ করে কত পেলাম, পেলাম কিন্তু 1425। তাহলে আবার আমরা কাটাকুটি করব, ওপরে দেখো 1425 আর নিচে কত 150, আবার সেই 5 দিয়ে করি, 5 দিয়ে 5 3-এ 15 আর শূন্যটা বসে গেল। আবার এই যে 1425কে আমি যদি 5 দিয়ে করি তাহলে কত হবে, দেখো আমি এই পুরোটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, ভাগগুলোকে। তাহলে 1425কে আমি যদি 5 দিয়ে করি তাহলে হবে এই যে দেখো 1425, তাকে 5 দিয়ে করব, 5 দুয়ে 10, বিয়োগ করলে কত 4, উপর থেকে 2 নামবে, 5 8-এ 40, বিয়োগ করলে 2, ওপর থেকে এই 5টা নামবে, 5 5-এ 25, তাহলে কত পেলাম আমি 285, তাই তো 285। তাহলে চলো আমি এখানে লিখবো কত, লিখবো কিন্তু 285, ঠিক আছে। আবার আমরা কাটবো কত 5 দিয়ে, 5 6 30, ঠিক আছে। আবার 5 দিয়ে আমি যদি 285কে ভাগ করি তাহলে কত হবে, 285কে আবার যদি আমি 5 দিয়ে ভাগ করি, 285কে 5 দিয়ে করব, করলে হবে 5 5-এ 25, বিয়োগ করলে হবে 3, ওপর থেকে নামবে 5, 5 7-এ 35, তাহলে কত পেলাম 57, 57 পেয়েছি আমরা। তাহলে আবার দেখো আমি এখানে লিখবো কত 57। এবারে 57 আর নিচে দেখো 6 রয়েছে, কত দিয়ে আমরা কাটবো, 3 দিয়ে, 3 দিয়ে দেখো 6কে ভাগ করলে কত হবে 2, 3 দিয়ে আমি 57কে ভাগ করলে কত পাবো, দেখো 3 দিয়ে 57কে ভাগ করব, করলে পাবো 57 ভাগ 3, তাহলে কত হবে 3 1-কে 3, বিয়োগ করলে 2, ওপর থেকে নামবে কত 7, 3 9 27, তাহলে আমরা কত পেলাম 19 পেয়েছি। তাহলে এই 57কে ভাগ করে আমি পেলাম কত 19। তাহলে শেষ পর্যন্ত আমরা অ্যান্সার কত পাচ্ছি, আর তো কাটাকুটি যাবে না, উপরে 19 নিচে 2, আর কাটাকুটি যাবে না। তাহলে আমাদের অ্যান্সারে থাকছে কত, আমি যদি এবারে এইখানে দাগ কেটে করি তাহলে বা বলে আমি লিখছি, দেখো আর ইজুকাল টু আমরা পেলাম কত, এই যে দেখো উপরে 19 নিচে কত, নিচে দেখো 2, তাহলে 19/2 করবে শেষ হয়ে যাবে। আমি যদি 19কে ভাগ করি 2 দিয়ে তাহলে কত হবে 2 9 18, একটা এখানে বসবে এরকম, তার মানে হচ্ছে কত, হচ্ছে কিন্তু আর ইজুকাল টু হচ্ছে কত 9.1/2%, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল শতকরা, যে সরল সুদের হার জানতে চেয়েছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে এখানে এরকম ভাবে অ্যান্সার লিখবে যে বার্ষিক বার্ষিক শতকরা সরল সুদের হার, সরল সুদের হার কত হবে, বার্ষিক শতকরা সরল সুদের হার হবে 9.1/2%, ঠিক আছে। এই তো হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব
প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক 16 দাগের অঙ্কটা। তো দেখো 16 দাগের অঙ্ক তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে স্টার মার্কিং করে রাখবে। বলে দিয়েছে 16 অঙ্কে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তারপরে বলেছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6%। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন। তো আমি গল্পের আকারে পুরো ব্যাপারটা বলছি, তোমরা বোঝো। একটা লোক আছে, তার নাম হলো আসলাম চাচা। তো আসলাম চাচা কি করেছে, 1,00,000 টাকা পেয়েছে। 1,00,000 পেয়েছে, ভালো কথা। 1,00,000 টাকাকে কি করেছে, দুটো জায়গায় জমা করেছে। ঠিক আছে, দুটো জায়গায়। প্রথমত ব্যাংকে জমা করেছে, আরেকটা তোমার পোস্ট অফিসে জমা করেছে। আমি পিও বলে লিখলাম, মানে পোস্ট অফিসে জমা করেছে। এবারে ব্যাংকে কত জমা করেছে আর পোস্ট অফিসে কত জমা করেছে সেটা আমি জানি না, বোঝা গেল। 1,00,000 টাকা পেয়েছে, কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে। এবারে কতটা ব্যাংকে আমি তো জানি না। তো আমি যদি আন্দাজে ধরে নিই যে ব্যাংকে রেখেছে, ভাবো 20,000 টাকা ধরে নিচ্ছি, ব্যাংকে রেখেছে 20,000 টাকা। তাহলে তোমরা বলো তো পোস্ট অফিসে কত টাকা রেখেছে। তোমরা বলো পোস্ট অফিসে তাহলে কত রেখেছে। পোস্ট অফিসে অবশ্যই রেখেছে 80,000 টাকা, তার মানে তাই না, বোঝা গেল। টোটাল তো 1,00,000 টাকা পেয়েছে, তার মধ্যে 20,000 যদি ব্যাংকে রেখে দেয়, তাহলে 80,000 টাকা পোস্ট অফিসে রেখেছে। এবারে ব্যাংকের যে 20,000 রেখেছে এটা কিন্তু একবারও অঙ্কের মধ্যে বলে দেয়নি, আমি আন্দাজে ধরছি। আচ্ছা, ব্যাংকে যদি 30,000 রাখে, তাহলে পোস্ট অফিসে কত রেখেছে। তাহলে পোস্ট অফিসে রেখেছে অবশ্যই 70,000 টাকা, তাই না। এগুলো আমি আন্দাজে ধরছি। আমি জানি না ব্যাংকে 20,000 রেখেছে না 30,000 রেখেছে না 40,000 রেখেছে না 10,000 রেখেছে, আমি জানি না, আন্দাজে বলছি। তাহলে এই ব্যাংকে যদি 30,000 রাখে, তাহলে পোস্ট অফিসে কত রেখেছে, রেখেছে 70,000। তাহলে এই 70,000টা আমরা কি করে বের করছি, আমরা কি করছি বলতো, টোটাল এই 1,00,000 থেকে, আমরা বিয়োগ করছি। কত বিয়োগ করছি, যে টাকাটা ব্যাংকে রেখেছে সেই টাকাটাকে বিয়োগ করছি, তাই না। যে টাকাটা ব্যাংকে রেখেছে বিয়োগ করছি, তাহলেই আমি পেয়ে যাচ্ছি কত, 70,000। বোঝা গেল। এইভাবেই তো আমি বের করছি, বোঝা গেল। আচ্ছা ভাবো, আমি এবারে ধরে নিচ্ছি ব্যাংকে যদি 40,000 টাকা রাখে, তাহলে বলো তো পোস্ট অফিসে কত রেখেছে। তাহলে পোস্ট অফিসে রেখেছে কত, 1,00,000 থেকে আমি এবারে কি করব, 40,000 বিয়োগ করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব কত, 60,000। তাহলে পোস্ট অফিসে রেখেছে 60,000, এইরকম ব্যাপার আর কি। তাহলে ব্যাংকে কত রেখেছে যেহেতু আমি জানি না, তাহলে আমি ধরে নেব ব্যাংকে রেখেছে, জানি না তো কত রেখেছে, আমি ধরে নেব ব্যাংকে রেখেছে এক্স টাকা। ঠিক আছে, ব্যাংকে রেখেছে এক্স টাকা। তাহলে পোস্ট অফিসে কত রেখেছে, কি করে বের করব, টোটাল টাকাটা থেকে আমরা বিয়োগ করছি, তাই না। বিয়োগ করছিলাম, কাকে বিয়োগ করছিলাম, ব্যাংকে যে টাকাটা রাখা হয়েছে তাকে। যখন ব্যাংকে 20,000 রাখা হয়েছে, এখানে 20,000 বিয়োগ করেছি। যখন ব্যাংকে 30,000 রাখা হয়েছে, এখানে 30,000 লিখেছি। যখন ব্যাংকে 40,000 রাখা হয়েছিল, এখানে 40,000 বিয়োগ করেছি। আর যখন ব্যাংকে এক্স টাকা জমা রাখা হয়েছে, তখন আমি কত বিয়োগ করব, এক্স কে বিয়োগ করব, তাহলেই হয়ে গেল, তাই না। তাহলে ব্যাংকে যে টাকাটা রেখেছে, পোস্ট অফিসে তাহলে কত রেখেছে, টোটাল টাকাটা থেকে ব্যাংকের টাকাটাকে বিয়োগ করলেই তো আমি পেয়ে যাচ্ছি, তাই কি না বলো। তাহলে আমরা প্রথমেই অঙ্কটা স্টার্ট করব, যে তিনি, মনে করি তিনি ব্যাংকে রেখেছেন কত, এক্স টাকা। তাহলে আমরা প্রথমেই লিখব মনে করি, মনে করি তিনি ব্যাংকে রেখেছেন, কত, এক্স টাকা। ও পোস্ট অফিসে রেখেছেন, অফিসে পোস্ট অফিসে রেখেছেন, তাহলে কত টাকা রেখেছে বলো, পোস্ট অফিসে রেখেছেন কত টাকা বলো, 1,00,000 বিয়োগ এক্স, তাই না। 1,00,000 থেকে আমি কি করব, সেখান থেকে আমি এক্স কে বিয়োগ করব, এই এত টাকা রেখেছে কোথায়, পোস্ট অফিসে, বোঝা গেল। এইবারে কথা হলো কে কত ইন্টারেস্ট রেট দিচ্ছে, মানে কে কত হারে সুদ দিচ্ছে। চলো দেখি ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কত, মানে সুদের হারটা
তোমার ব্যাংকের সুদের হারটা হলো 5%। ব্যাংক বলেছে আমি 5% হারে সুদ দেব, আর পোস্ট অফিস বলেছে আমি 6% হারে ইন্টারেস্ট দেব। তাহলে আমি দেখি যে ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাচ্ছি আর পোস্ট অফিস থেকে কত ইন্টারেস্ট পাচ্ছি। চলো সেটা আমরা একটু চেক করে নিই, হ্যাঁ, যে ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে আর পোস্ট অফিস থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তাহলে দেখো আমি এখানে এবার হেডিং করব, যে লিখবো ব্যাংকের ক্ষেত্রে, বলে আমি দেখো এখানে হেডিং করছি ব্যাংকের ক্ষেত্রে। তো দেখি আমরা ব্যাংক থেকে কত কি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত পাওয়া যাচ্ছে এটা বের করবার নিয়ম কি তোমরা জানো সবাই, আই ইজুকাল টু পিটিআর বাই 100, এই নিয়মে আমরা ইন্টারেস্ট বের করি, তাই না? তাহলে দেখো আমরা বের করব যে ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আমি এই জায়গাগুলোকে মুছে দিই, হ্যাঁ। তো তোমরা বলো আমরা ইন্টারেস্ট বের করব তো ব্যাংকের, তাহলে আই ইজুকাল টু, তাহলে তোমরা বলো পি এর জায়গায় কত বসাবো, মানে আসল টাকাটা কত, ব্যাংকে কত টাকা রাখা হয়েছে বলো। দেখো বলেই দেওয়া আছে, দেখো ব্যাংকে কত টাকা রেখেছে আমি তো জানি না, সেই জন্য আমি ধরে নিয়েছি ব্যাংকে এক্স টাকা রাখা হয়েছে। তাহলে আমি কি করছি, পি এর জায়গায় বসাচ্ছি এক্স, আমি তো জানি না কত টাকা না রাখা হয়েছে ব্যাংকে। আচ্ছা টাইমটা কত দেখি তো, টাইম টিটা, এটা কি অঙ্কের মধ্যে বলেছে? দেখো অঙ্কের মধ্যে কিন্তু কোনো সময়ের পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ নেই, শুধু তোমরা দাগ দেবে যে জায়গাটায় লেখা আছে প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। তাহলে প্রতি বছর, প্রতি বছর মানে 1 বছর, 1 বছরের ইন্টারেস্ট কত বলে দিয়েছে। 1 বছরে যে ইন্টারেস্টটা বলেছে না 5,400, সেটা কিন্তু পোস্ট অফিস আর ব্যাংকের টোটাল ইন্টারেস্ট বলেছে। ঠিক আছে, যে আবার তোমরা ভেবো না যে স্যার ইন্টারেস্ট তো 5,400 বলে দিয়েছে, তাহলে আপনি আই এর জায়গায় কেন ইন্টারেস্ট মানে 5,400টা বসাননি, এরকম ভাববে না। কারণ হলো 5,400 যে ইন্টারেস্টটা বলেছে সেটা কিন্তু ব্যাংক আর পোস্ট অফিসের মোট ইন্টারেস্ট, মানে ব্যাংকের ইন্টারেস্ট আর পোস্ট অফিসের ইন্টারেস্ট মিলে 5,400, শুধুমাত্র ব্যাংকের ইন্টারেস্ট এটা নয়। সেই জন্য আমি ব্যাংকের ইন্টারেস্টের নিচে 5,400 লিখিনি, হ্যাঁ। চলো এবারে টাইমটা যেহেতু আমি জানি না, প্রতি বছর বলে দিয়েছে আমি 1 লিখবো। আর কত, আর কিন্তু আমি জানি, বলেই দিয়েছে 5%, 5, ঠিক আছে। আর নিচে কত লিখবো, 100, তাই না? কাটাকুটি করব, 5 একে 5, 5 কুড়ি 100। তাহলে আই ইজুকাল টু হচ্ছে কত, আই ইজুকাল টু হচ্ছে, আর তো কাটাকুটি যাবে না, উপরে পড়ে থাকছে এক্স, আর নিচে কত পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে 20, ঠিক আছে। পাশে লিখবো টাকা। তাহলে আমি এটা কি পেলাম, কি পেলাম আমি, এটা আমি পেলাম কিন্তু ইন্টারেস্ট, আই পেলাম, ব্যাংকের আই পেলাম, মানে ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাচ্ছি সেইটা পেলাম। কত পেলাম আমি ব্যাংক থেকে ইন্টারেস্ট, কত পাচ্ছি, ব্যাংক থেকে ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু এই যে x/20, এই টাকাটা কিন্তু আমি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি ব্যাংক থেকে, ঠিক আছে, বোঝা গেল। এবারে আমরা দেখব পোস্ট অফিস থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, দেখি তো পোস্ট অফিস থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমি এবারে হেডিং দেব কি, পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে দেখো আমি এখানে লিখব পোস্ট অফিসের, পোস্ট অফিসের ক্ষেত্রে বলে আমি কি করব, হেডিং দেব, ঠিক আছে। তাহলে চলো পোস্ট অফিসের ক্ষেত্রে দেখি পোস্ট অফিস থেকে কত ইন্টারেস্ট পাওয়া যায়। তো ইন্টারেস্ট বের করবার নিয়ম আমরা কি জানি, আই ইজুকাল টু পিটিআর বাই 100। তাহলে পোস্ট অফিসের আই কত হবে দেখি। আচ্ছা তার আগে পোস্ট অফিসের পিটা কত, মানে পোস্ট অফিসে কত টাকা রাখা হয়েছে, পোস্ট অফিসে কত টাকা রাখা হয়েছে, আসল টাকাটা কত, দেখো এখানে লেখা রয়েছে পোস্ট অফিসে রেখেছেন কত টাকা, 1,00,000 বিয়োগ এক্স টাকা, তাই না? পোস্ট অফিসে রাখা হয়েছে কত, 1,00,000 বিয়োগ এক্স টাকা। তাহলে চলো আমি লিখি পোস্ট অফিসে রাখা হয়েছে কত, 1,00,000 বিয়োগ এক্স টাকা, ঠিক আছে, ভালো কথা। তারপরে দেখো রয়েছে টাইম, টাইমটা কত বলো, বলেই দিয়েছে একটু আগে দাগ দিয়ে দিয়েছি, টাইমটা হলো 1 বছর, 1। আচ্ছা আর কত হবে, এই যে আর, আর কত, আর কিন্তু হলো 6%, 6, একদম অঙ্কের শুরুতেই আমি বলে দিয়েছিলাম। আর নিচে 100 লিখবো, এই 100টাকে, বোঝা গেল।
চলো এবারে আমরা জাস্ট কাটাকুটি করব। এই যেমন 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। 6 আর 2 দিয়ে তোমার 100কে ভাগ করলে কত হবে? 50 হবে। বোঝা গেল কি করলাম? আমি কি করলাম? 2 দিয়ে 6কে ভাগ করলাম 3 পেলাম, 2 দিয়ে 100কে ভাগ করলাম 50 পেলাম। তাহলে আমরা পাচ্ছি কত? আই ইজ ইকুয়াল টু, নিচে দেখো রয়েছে 50, ভালো কথা। আর এখানে দেখো রয়েছে 3, 3 দিয়ে গুণ করব, এখানে সব গুণ চিহ্ন। 3 দিয়ে গুণ করব, কাকে গুণ করব? 1,00,000কে আর এক্সকে। তাহলে 3 দিয়ে আমি যদি 1,00,000কে গুণ করি তাহলে কত হবে? 3,00,000। এই হলো 3,00,000 মাইনাস, তারপরে দেখো 3 দিয়ে এবার আমি এক্সকে গুণ করব, কত হবে? 3x। বোঝা গেল? কেন গুণ করলাম? কারণ দেখো 3, তারপর এখানে দেখো গুণ চিহ্ন। 3 আর গুণ 1 কত হয়? 3 1 3, তারপরে আবার গুণ চিহ্ন, তাহলে 3 দিয়ে আমাকে x কে গুণ করলাম, 3x পেলাম। 3 দিয়ে এই যে দেখো আমি 1,00,000কে গুণ করলাম, 3,00,000 পেলাম। বোঝা গেল? তাহলে আমি পোস্ট অফিস থেকে টোটাল কত ইন্টারেস্ট পেলাম? পোস্ট অফিস থেকে দেখো আমি ইন্টারেস্ট পেলাম এইটা। ঠিক আছে, পোস্ট অফিস থেকে আমি ইন্টারেস্ট পেলাম কত? এইটা। তাহলে আমার পোস্ট অফিসের ইন্টারেস্ট এইটা, আর ব্যাংকের ইন্টারেস্ট হলো এইটা। ব্যাংকের ইন্টারেস্ট এইটা, এটা ব্যাংকের ইন্টারেস্ট আর এটা পোস্ট অফিসের ইন্টারেস্ট। তাহলে আমার টোটাল ইন্টারেস্ট কত? কি করে বের করব আমি? তাহলে ব্যাংকের ইন্টারেস্ট আর পোস্ট অফিসের ইন্টারেস্টকে যোগ করলেই আমি পেয়ে যাব যে আমি টোটাল কত ইন্টারেস্ট পেয়েছি, তাই না? তাহলে চলো আমি ওপরের অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, ওপরের অংশটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি এবারে লিখবো প্রশ্নানুসারে দিয়ে লিখবো, দেখো প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি লিখছি প্রশ্নানুসারে। তাহলে আমি ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পেয়েছি দেখতেই তো পাচ্ছ। ব্যাংক থেকে এই যে এই টাকাটা পেয়েছি x/20। পোস্ট অফিস থেকে কত পেয়েছি সেটাও তোমরা এখানেই দেখতে পাচ্ছ। এই যে পোস্ট অফিস থেকে পেয়েছি কত? 3,00,000 মাইনাস 3x বাই কত? বাই 50। ঠিক আছে, তাহলে এইটা হলো কি ব্যাংকের ইন্টারেস্ট, এইটা হলো কি পোস্ট অফিসের ইন্টারেস্ট। তাহলে আমি টোটাল কত ইন্টারেস্ট পেয়েছি, আমি মোট কত ইন্টারেস্ট পেয়েছি বের করতে গেলে আমায় কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ব্যাংকের ইন্টারেস্ট আর পোস্ট অফিসের ইন্টারেস্ট যোগ করলেই আমি পেয়ে যাব মোট ইন্টারেস্ট। আর বইয়ে তোমরা দেখো মোট ইন্টারেস্ট কত বলে দিয়েছে, দেখো বইয়ে দাগ দাও, বলে দিয়েছে সুদ বাবদ মোট, মোট 5,400 টাকা পাওয়া যাবে। মোট মানে ব্যাংক আর পোস্ট অফিস মিলিয়ে মোট কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে? 5,400। বোঝা গেল? তাহলে 5,400 হলো মোট ইন্টারেস্ট। আমি ওটাকে এই পারে করেছি ব্যাংক আর পোস্ট অফিসের মোট ইন্টারেস্ট। তাহলে দেখো সমান চিহ্নের দুদিকেই সমান সমান আছে কি না? এদিকেও দেখো মোট ইন্টারেস্ট, এদিকেও মোট ইন্টারেস্ট। ঠিক আছে, তো এবারে আমরা কি করব? জাস্ট সমাধান করব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো এবারে আমরা সমাধান করব। তাহলে দেখো লসাগু করব। তাহলে লসাগু কত হবে? দেখো 20 আর 50-এর লসাগু কত হবে দেখি তো। 20 আর 50-এর লসাগু হবে, আমি যদি 10 দিয়ে করি তাহলে হবে 10 দুয়ে 10, 5-এ আর তো যাবে না, তাহলে 10 দুয়ে 20, 20 5-এ 100। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? হচ্ছে কিন্তু 100। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে? 20। প্রথম ভগ্নাংশের নিচে রয়েছে 20। তাহলে এই 20 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 20 দিয়ে 100কে ভাগ করলে হয় 5। সেই 5 দিয়ে আমি গুণ করব ওপরের সংখ্যাটাকে, মানে লবকে, এক্স কে গুণ করব। তাহলে এক্স দিয়ে 5কে গুণ করলে কত হবে? 5x। বোঝা গেল? প্লাস যেমন আছে আছে। আবার দেখো পরের যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে? 50। 50 দিয়ে লসাগুকে মানে 100কে আমি কি করব? ভাগ করব। এই 50 দিয়ে 100কে ভাগ করব, করলে কত হয়? 50 দিয়ে আমি যদি ভাগ করি 100কে কত হবে? 50 দুয়ে 100। তাহলে আমি ভাগফল কত পেলাম? 2। এই ভাগফল দিয়ে 2 দিয়ে আমি কি করব? উপরের এই নাম্বারটাকে গুণ করব, মানে লবকে গুণ করব। তাহলে 2 দিয়ে 3,00,000কে গুণ করলে কত হয়? হয় 6,00,000, তাই না? আবার 2 দিয়ে এই 3x কে গুণ করলে কত হবে? 6x। আর এটা যেমন আছে আছে, বসে গেল। বোঝা গেল? চলো এবারে এইগুলোকে মুছে দিই।
তাহলে দেখো এবারে কি হচ্ছে, এবারে এই যে দেখো 100টা কি রয়েছে, দাগের দেখো নিচে রয়েছে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো গুণ তো হবে, তাছাড়া এখানে বলো কি হবে, এই যে দেখো 5x আর -6x, তাহলে 5x থেকে 6x বিয়োগ করলে কি হবে, শুধু x হবে। যেহেতু 6 বড় তার আগের চিহ্নটা মানে মাইনাসটা দিতে হবে। প্লাস কত রয়েছে, 6 লাখ, যা আছে দেখে দেখে টুকে দিই। বোঝা গেল? এবারে দেখো এই যে 100টা কি রয়েছে, এই 100টা রয়েছে তোমার ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। 5400-র সঙ্গে এই 100 গুণ হলে কত হবে, হবে 5400 ছিল, 100 গুণ হলে এই দুটো শূন্য বসে যাবে, তাই না? আরো দুটো শূন্য বসে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমরা কি করব, প্লাস 6 লাখকে সমান চিহ্নের এই সাইডে করে দেবো। তাহলে কি হবে, -6 লাখ, তাহলে 5,40,000 বিয়োগ -6 লাখ হয়ে যাবে, তাই না? তাহলে এবারে তোমরা বলো বিয়োগ করলে হচ্ছে কত। তাহলে দেখো এখানে হচ্ছে কত, -x, তাহলে 5,40,000 বিয়োগ 6 লাখ করলে হবে -60,000, তাই তো? তাহলে এই তো হয়ে গেল, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x ইজুকাল টু কত, 6 লাখ। বোঝা গেল? x ইজুকাল টু 6 লাখ। এবারে কথা হলো এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম, একদম খাতার ওপরে তোমরা দেখবে একদম বোর্ডের প্রথমেই আমি লিখেছিলাম, যেটা মুছে দিয়েছি। সেটা হলো এক্স মানে আমি ধরে নিয়েছিলাম যে ওই আসলাম চাচা ব্যাংকে কত টাকা রেখেছে, তাই না? এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম, আসলাম চাচা ব্যাংকে কত টাকা রেখেছে, ব্যাংকে কত রেখেছে, 60,000। আসলাম চাচা টোটাল পেয়েছে 1 লাখ, সেই 1 লাখের মধ্যে ব্যাংকে রেখেছে 60,000। তাহলে পোস্ট অফিসে কত রেখেছে, 1 লাখ থেকে 60,000কে বিয়োগ করে দাও, 40,000। 40,000 টাকা ব্যাংক এই পোস্ট অফিসে রেখেছে, তাই না? তাহলে এই তো হয়ে গেল, জাস্ট আমরা উত্তর লিখবো আর অঙ্ক শেষ। তোমরা ভালো করে আগে টুকে নিও, তারপরে উত্তর তোমরা লিখবে। তাহলে দেখো উত্তরে আমরা কি লিখবো, দেখো উত্তরে আমরা লিখবো তিনি ব্যাংকে রেখেছেন, ব্যাংকে রেখেছেন কত টাকা, ব্যাংকে রেখেছেন 60,000। ঠিক আছে, পোস্ট অফিসে রেখেছেন, পোস্ট অফিসে রেখেছেন, পোস্ট অফিসে কত রেখেছেন, পোস্ট অফিসে রেখেছে 1 লাখ। তো রেখেছে ব্যাংকে, তাহলে 1 লাখ থেকে আমি বিয়োগ করব, তাই না? আমি এখানে বিয়োগটা করছি। তাহলে পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ থেকে আমি বিয়োগ করব ব্যাংকে যেটা রেখেছে সেই টাকাটাকে, 60,000কে আমি বিয়োগ করব, করলে কত পাবো, 40,000। তাহলে এই 40,000কে কোথায় রেখেছে, রেখেছে কিন্তু পোস্ট অফিসে। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 17 দাগের অঙ্কটা, এবং 17 দাগের অঙ্কটা পুরো 16 দাগের অঙ্কের মতো পুরো সেম। দেখো 17 দাগের অঙ্কেও ঠিক ওই একই কথা বলে দিয়েছে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগাভাগি করে রাখলো। তো এবারে দেখো বলে দিয়েছে প্রথম ব্যাংকে সুদের হার হলো 6% আর দ্বিতীয় ব্যাংকে সুদের হার হলো 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো দুটো ব্যাংকে টোটাল টাকা কত, টোটাল টাকা হলো তোমার 10,000 টাকা। আগের অঙ্কটায় যেমন 1 লাখ ছিল, এবারে 10,000 টোটাল টাকা। এই 10,000 টাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম একটা ব্যাংক, ভাবো আমি ফার্স্ট বলে লিখে রাখছি, ফার্স্ট একটা ব্যাংক, আর সেকেন্ড ব্যাংক, আমি সেকেন্ড বলে লিখছি, হ্যাঁ সেকেন্ড। দুটো ব্যাংকে 10,000 টাকা ভাগাভাগি করে রেখেছে। প্রথম ব্যাংকে যে কত রেখেছে আমি জানি না, প্রথম ব্যাংকে 1,000 টাকা রাখতে পারে, 2,000 রাখতে পারে, 3,000 রাখতে পারে, আমি জানি না। প্রথম ব্যাংকে যদি 2,000 রাখে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে বলো, 8,000 টাকা। কি করে বের করলাম, 10,000 থেকে, 10,000 থেকে এই ব্যাংকে যে টাকাটা রেখেছে সেটাকে বিয়োগ করে দাও, তাহলেই তো পেয়ে যাবো, তাই না, 8,000 টাকা। যদি এই ব্যাংকে 2,000-এর বদলে 3,000 রাখে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে, 3,000 বিয়োগ করে দাও,
হয়ে যাবে 7,000 টাকা, এই তো ব্যাপার। তো এই ব্যাংকে যে কত রেখেছে আমি জানি না, তা আন্দাজে তো 2,000 3,000 লেখাটা ঠিক হবে না। তো আমি ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে রেখেছে এক্স টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে, আমায় কি করতে হবে, 10,000 থেকে বিয়োগ করতে হবে প্রথম ব্যাংকের টাকাটাকে। প্রথম ব্যাংকে যে টাকাটা রেখেছে সেটাকে বিয়োগ করতে হবে। এক্স টাকা রাখা হয়েছে প্রথম ব্যাংকে, তাই না? প্রথম ব্যাংকের এক্স টাকাকে বিয়োগ করলাম, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদেরকে লিখতে হবে যে, মনে করি ওই আগের মতো পুরো সেম, মনে করি তিনি প্রথম ব্যাংকে প্রথম ব্যাংকে রেখেছেন, মনে করি তিনি প্রথম ব্যাংকে রেখেছেন কত টাকা, এক্স টাকা। ও দ্বিতীয় ব্যাংকে রেখেছেন, দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত টাকা, তোমরা বলো দ্বিতীয় ব্যাংকে রেখেছে কত টাকা। টোটাল যে টাকা তার থেকে প্রথম ব্যাংকের টাকাটাকে বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ব্যাংকে রেখেছে এই যে তোমার 10,000 বিয়োগ এক্স টাকা। তাহলে কত টাকা, 10,000 বিয়োগ এক্স টাকা। বোঝা গেল? এই তো হয়ে গেল। এবার প্রথম ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, মানে সুদের হারটা কত, দেখো এই জায়গাগুলো খুব ভালো করে দেখে নাও। প্রথম ব্যাংকে বলেছে ইন্টারেস্ট দেবে 6%, আর দ্বিতীয় ব্যাংকটা বলেছে ইন্টারেস্ট দেবে 7%। দুটো ব্যাংকেই ক বছরের জন্য টাকা রাখা হয়েছে বলো তো, 2 বছর, একদম স্পষ্ট বলেই দিয়েছে 2 বছর। 2 বছরের জন্য টাকা রাখা হয়েছে। আচ্ছা, এবারে দুটো ব্যাংক থেকে সুদ বাবদ মোট 1,280 টাকা পাওয়া যাচ্ছে। 1,280 টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে দুটো ব্যাংক থেকে মিলে, দুটো ব্যাংক মিলিয়ে টোটাল 1,280 টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমরা প্রথম ব্যাংক থেকে কতটা ইন্টারেস্ট পাবো, চলো সেটা আগে বের করি। প্রথম ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাবো, তাহলে দেখো আমরা প্রথমেই লিখব কি এখানে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে ঠিক আগের মতো আর কি। এখানে আমরা লিখব কি, প্রথম ব্যাংক, আর ক্ষেত্রে লিখছি না, প্রথম ব্যাংক বলে লিখছি। প্রথম ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাবো দেখি, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট বের করবার নিয়মটা আমরা কি জানি, জানি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, তাই তো? তাহলে আই এর জায়গায় কত বসাবো, আই। প্রথম ব্যাংকের ইন্টারেস্ট আমি জানি না, বইয়ে যেটা বলেছে সেটা হলো মোট ইন্টারেস্ট, মোট সুদ, দুটো ব্যাংকের মোট সুদ। শুধুমাত্র প্রথম ব্যাংকের ইন্টারেস্ট আমি জানি না, তাহলে পি এর জায়গাতে কত বসাবো বলো। প্রথম ব্যাংকে পি মানে আসল টাকাটা কত রাখা হয়েছে, এই যে দেখো তিনি প্রথম ব্যাংকে রেখেছেন কত টাকা জানি না তো, এক্স টাকা ধরে নিয়েছি, তাহলে আমি লিখবো কি এক্স টাকা। টাইমটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে 2 বছর। আর কত, 6%, নিচে কত, 100। কাটাকুটি করব, 2 দিয়ে 2কে ভাগ করলে কত, 1। 2 দিয়ে এই 100কে ভাগ করলে কত হবে, 50, তাই না? আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 3 হবে। 2 দিয়ে 50কে ভাগ করলে কত হবে, 25 হবে, তাই না? আর কিন্তু কাটাকুটি যাবে না, তাহলে আই ইজুকাল টু থাকছে কত, নিচে তোমার 25 থাকছে, আর উপরে থাকছে কত, দেখো উপরে থাকছে এক্স, আর কত থাকছে দেখো 3 থাকছে, তাই না? তার মানে 3x, উপরে থাকছে কত, 3x। তাহলে প্রথম ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পেলাম, প্রথম ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছি এই যে এই টাকাটা, দেখো 3x/25, এই টাকাটা ইন্টারেস্ট হিসেবে পেয়েছি। এবারে দেখব দ্বিতীয় ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমি দেখো এখানে লিখবো দ্বিতীয় ব্যাংক বলে, এবার হেডিং দেব দ্বিতীয় ব্যাংক বলে হেডিং করব, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট কত বের করতে গেলে আমাকে সেই ওই একই সূত্র, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আই এর জায়গায় কত বসাবো, আই বসাবো। পি কত বলো, দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখা হয়েছে, পিটা বলো। এই যে দেখো লেখাই আছে, দেখো দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত টাকা, 10,000 বিয়োগ এক্স। তাহলে পিটা কত, দ্বিতীয় ব্যাংকে আসল টাকাটা কত রাখা হয়েছে, রাখা হয়েছে কিন্তু 10,000
বিয়োগ এক্স। তারপরে বলো টাইম, বলো টাইম কত, 2 বছর। আর বলো মানে পার্সেন্টেজ, সেটা হলো কিন্তু 7%। নিচে কত লিখবো, 100, যেহেতু এই 100টা রয়েছে। কাটাকুটি করো, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 100কে ভাগ করলে কত, 50। আর তো কাটাকুটি যাবে না, তাহলে আই ইজ ইকুয়াল টু থাকছে কত, নিচে তোমার কত, 50। এবারে ওপরটা দেখবে, ওপরে দেখো রয়েছে 7, তাই তো 7। তারপরে দেখো গুণ চিহ্ন, ইনটু, তাহলে 7-এর সঙ্গে গুণ করব কাকে, এই যে দেখো 10,000। আর কাকে গুণ করব, আর এই এক্স কে গুণ করব, এক্স কে। তাহলে 7-এর সঙ্গে 10,000কে গুণ করলে কত হবে, 70,000। মাইনাস, এবারে 7 দিয়ে আমি কাকে গুণ করব, এক্স কে গুণ করব, কত হচ্ছে, 7x। বোঝা গেল? তাহলে দ্বিতীয় ব্যাংক থেকে কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, এই যে দেখো দ্বিতীয় ব্যাংক থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, আই কত পাচ্ছি, 70,000 মাইনাস 7x বাই 50। ঠিক আছে, এই যে এইটা ইন্টারেস্ট পাচ্ছি আমি দ্বিতীয় ব্যাংক থেকে। প্রথম ব্যাংকের ইন্টারেস্ট হলো এইটা, দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট এইটা। তাহলে দুটো ব্যাংকের মোট ইন্টারেস্ট কত হবে, দুটো ব্যাংকের মোট ইন্টারেস্ট কত হবে, আমি কি করে বের করব, দুটোকে যোগ করলেই পেয়ে যাব, প্রথম ব্যাংকের ইন্টারেস্ট আর দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট যোগ করলেই পেয়ে যাব যে মোট ইন্টারেস্ট কত, দুটো ব্যাংকের মোট ইন্টারেস্ট কত। তাহলে দেখো আমি লিখবো প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি, প্রশ্নানুসারে। তাহলে বলো, তাহলে দেখো প্রথম ব্যাংকের ইন্টারেস্ট কত, এই যে দেখো 3x বাই কত, 25, প্রথম ব্যাংকের ইন্টারেস্ট। দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট এই যে দেখো কত লেখা রয়েছে, 70,000 মাইনাস 7x বাই 50। তাহলে প্রথম ব্যাংকের ইন্টারেস্ট এই যে দেখো এইটা, দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট হলো এইটা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত, কি করে বের করব, যোগ করে দেবো তাহলেই হয়ে যাবে টোটাল ইন্টারেস্ট কত। আর বইয়ে দেখো টোটাল ইন্টারেস্ট কত বলে দিয়েছে, তোমরা দাগ দেবে মোট সুদ 1280 টাকা। তাহলে মোট সুদ হলো কত, 1280 টাকা। তাহলে ইজুকাল টু দিয়ে আমি লিখছি 1280। তাহলে এই দেখো মোট সুদ মানে দুটো ব্যাংকের মিলে যে সুদটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এই তো সমীকরণ গঠন হয়ে গেল, সমাধান করব, অঙ্ক শেষ। তাহলে এই দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ পুরো এবার এই জায়গাটাকে মুছে দিচ্ছি। এবার আমি মন দিয়ে সমাধানটা করব। তাহলে দেখো সমাধান করব, প্রথমে লসাগু করতে হবে। 25 আর 50-এর লসাগু করি, হ্যাঁ 25 আর 50-কে কি দিয়ে ভাগ করব, 25 দিয়ে করে দিই। 25 দিয়ে 25-কে ভাগ করলে 1, 50-কে ভাগ করলে 2। তাহলে 25 আর 2-কে গুণ করলে কত হচ্ছে, 50। তাহলে আমাদের লসাগু কত, লসাগু হচ্ছে কিন্তু 50। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত আছে, প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে রয়েছে 25, দেখতে পেয়েছো 25, এই 25 দিয়ে 50-কে ভাগ করব। তাহলে আমি যদি 50-কে ভাগ করি না 25 দিয়ে, তাহলে কত হবে, 25 দুয়ে 50, কত পেলাম, ভাগফল 2। এই ভাগফল 2 দিয়ে ওপরের লবকে গুণ করব। তাহলে 2 দিয়ে 3x-কে গুণ করলে কত হবে, 2 3-এ 6x, প্লাস দ্বিতীয় ভগ্নাংশের নিচে কত, 50, 50 দিয়ে এই লসাগুর 50টাকে ভাগ করব। লসাগুর 50টাকে আমি যদি ভাগ করি এই যে এই 50টা দিয়ে, তাহলে কত হবে, 50 1-কে 50, কত হলো ভাগফল 1। এই 1 দিয়ে কাকে কাকে গুণ করব, ওপরের গুলোকে 70,000-কে আর 7x-কে। তাহলে 1 দিয়ে 70,000-কে গুণ করলে কত হবে, 70,000। 1 দিয়ে 7x-কে গুণ করলে কত হবে, 7x। বোঝা গেল? তাহলে এবারে জাস্ট যোগ বিয়োগ, শেষ, তারপরেই শেষ। দেখো এবারে 50টা কি রয়েছে, ভাগ। তো 50টা ভাগ রয়েছে, দাগের নিচে রয়েছে, আমি এই সাইডে পাঠাবো, গুণ হবে। তার আগে দেখো 6x বিয়োগ 7x, 6x থেকে 7x বিয়োগ গেলে থাকবে x, যে বড় 7x তার আগের চিহ্নটা দেবো মাইনাস, প্লাস 70,000 যেমন আছে থাক। আচ্ছা 1280-র সাথে কি হবে, গুণ হয়ে যাবে, কে গুণ হয়ে যাবে, এই যে তোমার 50টা গুণ হবে।
হলে কত হবে দেখি তো, 1280 আর 50 তো। আমি না 128 আর 5কে গুণ করি, 128 আর 5, তাহলে হচ্ছে 5 8 40, শূন্য হাতে কত রয়েছে 4, 5 2 10 আর 4 14, 4 হাতে রয়েছে 1, 5 একে 5 আর 1 6। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু চৌ 640, আর এই শূন্যটা বসাবো আর এই শূন্যটা বসাবো, মানে 64,000। তার এখানে থাকছে -x প্লাস 70,000। বোঝা গেল? এবারে +70,000কে সমান চিহ্নের এই সাইডে নিয়ে চলে যাব, -70,000 হয়ে যাবে। তাহলে 6,40,000 যেমন আছে আছে -70,000। তাহলে বিয়োগ করলে এই অঙ্ক শেষ। তাহলে দেখো আমি ওপরে অংশটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ওপরের অংশটাকে মুছে দিই। তাহলে চলো বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, -x যেমন আছে আছে। তাহলে 64,000 থেকে 70,000 বিয়োগ করলে হবে -6,000। যে বড় 70,000 তার আগের চিহ্নটা তো দিতে হবে না, মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত, 6,000। বোঝা গেল? এবারে জাস্ট উত্তর লিখবো, অঙ্ক শেষ। কথাটা হলো x মানে আমি কি ধরেছিলাম, x মানে একদম অঙ্কের শুরুতেই দেখবে লেখা ছিল, শুরুতেই স্টার্টিংয়েই দেখবে লেখা ছিল x মানে হলো প্রথম ব্যাংকে কত রাখা হয়েছে। তাহলে প্রথম ব্যাংকে রাখা হয়েছে 6,000, তাহলে দ্বিতীয়তে কত রাখা হয়েছে, টোটাল তো 10,000, তার মধ্যে প্রথম ব্যাংকে যদি 6,000 হয়, তাহলে সেকেন্ড ব্যাংকে কত, দ্বিতীয় ব্যাংকে 4,000, তাই না? তাহলে আমরা উত্তর লিখবো, কি লিখবো, তিনি প্রথম ব্যাংকে রেখেছেন, তিনি প্রথম ব্যাংকে কত রেখেছেন, 6,000 টাকা। ও দ্বিতীয় ব্যাংকে রেখেছেন, দ্বিতীয় ব্যাংকে রেখেছেন, তাহলে বলো দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে, টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হলো 10,000, টোটাল টাকা হলো 10,000। তো প্রথম ব্যাংকে যদি থাকে তোমার 6,000, প্রথম ব্যাংকে যদি থাকে 6,000, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত, 6,000 বিয়োগ করে দাও, হয়ে যাবে কত হবে, 4,000 টাকা। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।